আজকাল ছোঁয়াকে যেন চিনতেই পারে না সাদি। মেয়েটার হঠাৎ হলো কি, অতিষ্ঠ করে দিচ্ছে জীবনটা। এটা চাই ওটা চাই, এটা করতে হবে ওটা করতে হবে। সাদি রেগে ধমক না দেওয়া পর্যন্ত মেয়েটা থামবে না। এই তো আজকে সকালে সাদির ট্রাই বেঁধে দিবে, অথচ সে ট্রাই বাঁধতে জানে না। তবুও সে বাঁধবে। তার মতে মানুষ চেষ্টা করলে সব পারে। ঠিক আছে, সাদিও তাকে চেষ্টা করতে দিয়েছে। কিন্তু কি করল, ট্রাই উল্টাপাল্টা করে গিট বাঁধিয়ে দিল। সাদি রেগে একটা ধমক দেওয়াতে গাল ফুলিয়ে চলে গেছে। সাদি দীর্ঘ শ্বাস ফেলে নিজেই ট্রাই বেঁধে নিচে নামে খাওয়ার জন্য। আগে থেকেই তার প্লেটে খাবার সাজানো। অবশ্যই ছোঁয়া সাজিয়েছে। সেলিম তনু খাচ্ছে, ছোঁয়া পরীকে খাওয়াচ্ছে। সাবিনা বেগম সোফায় বসে আছে। তাকে বসে থাকতে ছোঁয়াই বলেছে। এখন থেকে সব কাজ ছোঁয়া করবে। উনি শুধু বসে বসে আরাম করবে। সাবিনা বেগম নিজেও অবাক হয় ছোঁয়ার এমন কানকারখানা দেখে। মেয়েটা হঠাৎ বড় হয়ে গেল নাকি? সেলিম খেতে খেতে বলে, ছোঁয়া মা কলেজে যাবে না? হ্যাঁ বাবা, যাব তো। পরীকে খাইয়েই চলে যাব। আজকে আসতে একদম সন্ধ্যা লেগে যাবে। সবগুলো ক্লাস করব, তারপর প্রাইভেট। বাবা আপনার ছেলেকে বলুন আসার সময় আমাকে নিয়ে আসতে। রাত বিরতে আমি বাড়ির বউ একা একা আসব কি করে? তাই না? হ্যাঁ হ্যাঁ তাই তো। সাদি ওকে নিয়ে আসিস। আমার রাত হবে বাড়ি ফিরতে। ছোঁয়া মুখটা কালো করে ফেলে। রাত কেন হবে? বউয়ের জন্য একটু আগে আগে ছুটি নেওয়া যায় না। ছোঁয়া ভেবেছিল সাদি আজকে আনতে গেলে জোর করে হলেও সাদিকে নিয়ে একটু ঘুরতে যাবে। দুজন ফুচকা খাবে, নিরিবিলি একটু সময় কাটাবে। কিন্তু এসব কিছুই হবে না। ছোঁয়ার মন খারাপ দেখে তনু বলে ওঠে, ভাইয়া একটা দিন না হয় একটু আগে বের হলি। এতে তো আর কোটি কোটি টাকা লোকসান হচ্ছে না। ছোঁয়াও তনুর সাথে তাল মেলায়। হ্যাঁ আমিও তো তাই বলছি। একদিন আমাকে নিয়ে বেরোলে কি ওনার ক্ষতি হয়ে যাবে? লোকটা একদম রসকহীন, খাঁটি বাংলা ভাষায় যাকে বলে নিরামিষ। এতদিন হলো বিয়ে হয়েছে, আজ অবধি কখনো ঘুরতে নিয়ে গেল না। একটু সময় কাটালো না। শপিং করতে নিয়ে গেল না। কলেজে দিয়ে আসে না। সারাক্ষণ কাজ কাজ আর কাজ। এত কাজ করলে চলবে? জীবনের মজাটাই তো আসল। সেলিম কি বলবে বুঝতে পারছে না। ছেলের বউয়ের অভিযোগ একদম সঠিক। কিন্তু তার কি তাল মেলানো উচিত? সাদি কটমট চোখে ছোঁয়ার দিকে তাকায়। মনে মনে কয়েকবার ইডিয়েটও বলে ফেলে। কোথায় কি বলতে হয় মেয়েটা জানে না। তনু বলে ওঠে, সত্যিই তো ভাই। আমি বলি কি কয়েকদিনের ছুটি নিয়ে নাও। তারপর কক্সবাজার থেকে ঘুরে এসো। তোমাদের হানিমুনটাও তো হয়নি। ছোঁয়া লাফিয়ে ওঠে, উফেই না হলো আমার ননদিনী। আমি তো হানিমুনের কথা বলেই গিয়েছিলাম। সাধু চলুন না কক্সবাজার যাই, ঘুরে আসি। ও বাবা, ওনাকে বলুন না নিয়ে যেতে। ও শাশুড়ি আপনি বললে নিবেই নিবে। বলুন না একটু। আমি কিন্তু আপনার সব কথা শুনি, আপনার সব কাজ করে দেই। এখন কিন্তু আমরা বন্ধু হয়ে গেছি, তাই শত্রুপনা না করে ছেলেকে বোঝান। সাদি ধমক দিয়ে বলে, কোথাও যাব না। কেন যাবেন না? টাকা নেই আপনার? না থাকলে আমার শ্বশুর মশাইকে বলুন, উনি টাকা দিবে। তবুও চলুন। এত কিপটামি করবেন না বলে দিলাম। যাবেন মানে যাবেনই, না গেলে আমি আপনাদের বাড়ি বোমা মেরে উড়িয়ে দিব। সেলিম মুখ টিপে হাসে। তনু শব্দ করেই হেসে ফেলে। সাদি বিরক্তির নিঃশ্বাস ফেলে। পাগল খেপেছে। এখন যাওয়াটা আটকানো কঠিন হয়ে যাবে। সাবিনা বলে, সাধু ঘুরে আয়, ভালো লাগবে। সারাক্ষণ তো কাজ কাজ আর কাজ। একটু ঘুরলে মাইন্ড ফ্রেশ হবে। ছোঁয়া এক হাতে সাবিনাকে জড়িয়ে ধরে বলে, উফ শাশুড়ি, ইচ্ছে করে একখান চুমু খেতে আপনাকে। ঠিকই তো, মাইন্ড ফ্রেশের একটা ব্যাপার আছে না? বাবা টাকা কিন্তু তোমার। হ্যাঁ হ্যাঁ, সব টাকা আমার। ফ্লাইটে যাবা নাকি বাসে? যাবই যখন তখন প্লেনেই যাব। বাসে তো কলেজেও যাই। একটা হাইফাই ব্যাপার আছে না? ঠিক আছে ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। সাদি বাবা অমত করিস না, ভালো লাগবে। সাদির খাওয়া শেষ। সে হাত ধুয়ে উঠে পড়ে। মাইন্ড ফ্রেশ হবে। যার সাথে যাচ্ছি পাগল হয়ে ফিরব আমি। সকলেই মুখ টিপে হাসে। ছোঁয়া মুখ বাঁকায়। সাবিনার কাছে নালিশ জানায়, আমি কি এতই কথা বলি? আপনার ছেলে একটু বেশি বেশিই করে। ভাল লাগে না। ছোঁয়া মন খারাপ করে বসে পড়ে। পরি গেমস খেলছিল আর খাচ্ছিল, তার এদিকে খেয়াল নেই। যাওয়ার কথা শুনে সে বুঝতে পারে কোথাও ঘুরতে যাওয়ার কথা হচ্ছে। তাই সে প্রশ্ন করে, মাম্মাম আমাকে নিবে না? ছোঁয়া কিছু বলবে তার আগেই সাবিনা বেগম বলে, তোমাকে নিয়ে আমি বেড়াতে যাব। শিশু পার্কে। কত খেলে না আছে বলো।
পরি খুশি হয়ে যায়। 3টা ক্লাস করার পরে আধ ঘন্টা ব্রেক টাইম দেওয়া হয়েছে। ছোঁয়া ঘাসের ওপর বসে আছে। তার তেমন বন্ধু হয়নি। আধ ঘন্টা ব্রেক টাইমের পরে ইংলিশ ক্লাস করানো হবে, তাই ছোঁয়া যাচ্ছে না। হঠাৎ করে ছোঁয়ার চোখ পড়ে একটা লোকের ওপর। তাকে গতকাল ছবিতে দেখেছে সিমির পাশে। চিনতে 1 মিনিটও দেরি হয় না ছোঁয়ার। আবার সাদির ওয়ালপেপারে সাদি আর লোকটার ছবি দেখেছে ছোঁয়া। বুদ্ধিমতী ছোঁয়া খুব সহজেই বুঝে গেছে এই লোকটাই সাদির ভাই। সেদিন হতদন্ত হয়ে সাবিনা বেগম বেরিয়ে গিয়েছিল এই লোকটার জন্যই। ইংলিশ টিচারের সাথে কথা বলতে বলতে লোকটা মাঠের মধ্য দিয়ে যাচ্ছে। ছোঁয়া এক দৌড়ে লোকটার সামনে গিয়ে দাঁড়ায়। সিফাত ভ্রু কুঁচকে তাকায়। তার চিনতে খানিকটা সময় লাগে। ইংলিশ টিচার রেগে বলে, এটা কোন ধরনের অসভ্যতা? সিফাত তাকে থামিয়ে বলে, আমি চিনি তাকে, আমার ভাইয়ের বউ। স্যার থেমে যায়। ছোঁয়া বলে, ভাইয়া আপনার সাথে একটু কথা বলতে চাই আমি। সময় হবে? সিফাত মাথা নাড়ে। ছোঁয়া ভীষণ খুশি হয়। একটা কফি শপে গিয়ে বসে দুজন। ছোঁয়া 2টো কফি অর্ডার দেয়। ভাইয়া সত্যি বলতে আমি আপনাকে তেমনভাবে চিনি না। আপনার কথা আমাকে কেউ বলেনি। ওনার ফোনের ওয়ালপেপারে আপনার ছবি দেখেছি এবং আলমারিতে আমার আপুর সাথে আপনার একটা ছবি দেখেছি। তাতেই ধারণা করেছি আপনি ওনার ভাই। আমি না সত্যিই কিছু জানি না, বুঝতে পারছি না। সিফাত আলতো হাসে। মেয়েটা ভীষণ বুদ্ধিমতী। জানেন ভাইয়া কি হয়েছে? সিফাত বলে ওঠে, কি হয়েছে? আপনার মা আমার আপিকে দেখতেই পারে না। সেই দিন আমাদের বাড়িতে গিয়ে কত কথা শোনাল। সত্যি কথা হলো শাশুড়ির কথা শুনে আমিও ভেবে নিয়েছিলাম সাধু বেবির সাথে আপির সম্পর্ক আছে। কিন্তু ওই যে ডায়েরি তার ফটো দেখে বুঝে গেছি আসলে সম্পর্কটা সাধুর সাথে না আপনার সাথে আছে। সাধু শুধুমাত্র আপনাদের এক করার জন্য এমনটা করছে, তাই না ভাইয়া? সিফাত দীর্ঘ শ্বাস ফেলে বলে, কি জানি হতেও পারে। এরকম উত্তর ছোঁয়া আশা করেনি। তাই সে মুখটা কালো করে ফেলে। ভাইয়া আমাকে বলুন না, আমি জানি আপনি সবটা জানেন। এমন গোল গোল ঘুরতে ভালো লাগছে না আমার। এইটুকুনি আমি। তারপর আবার এত কিছু ভাবতে হচ্ছে। পরীকে দেখাশোনা করতে হচ্ছে, পড়ালেখা করতে হচ্ছে, রান্নাবান্না করতে হয়। এত কিছুর মধ্যে আবার ভাবতে হয়। সাধুর রুম তল্লাশি করতে হয়। কখনো কিছু পাই কখনো পাই না। বাই এনি চান্স যদি সাধু জেনে যায় বা আমি ধরা পড়ে যাই আমাকে উল্টো করে ধরে ছাদ থেকে ফেলে দিবে। চিনেন না তো আপনি? ছোঁয়ার একদমে বলা কথা শুনে সিফাত একটু হাসে। মেয়েটা সত্যিই ভালো দেখতে মাশাআল্লাহ। আবার মুখের কথায় জাদু আছে। যে কারো মন ভালো হতে বাধ্য। ভাই তার জিতে গেছে এমন একটা বউ পেয়ে। নিঃসন্দেহে সিমি আর ছোঁয়া 2 মেরুর মানুষ। ভাইয়া আপনি বলবেন না? ঠিক আছে বলতে হবে না। বাসায় চলুন। জানেন সেই দিন শাশুড়ি আপনাকে খুঁজতে গিয়েছিল, পায়নি বলে কত মন খারাপ ছিল। আপনাকে দেখলে শাশুড়ির মন ভালো হয়ে যাবে। সবাই খুব খুশি হবে। পরীকে চিনেন ভাইয়া? আমাদের বাড়িতে ছোট্ট একটা বেবি আছে। পরী। আমি এখনো শিওর না পরী কার বাচ্চা। তবে এইটুকু শিওর সাধুর বেবি না। একবার মনে হচ্ছে আপনার বেবি। কিন্তু আপির সাথে যদি আপনার রিলেশন থেকে থাকে তাহলে বেবি আসলো কোথা থেকে? নাকি আপনি বিয়ে করেছিলেন আগে? এটা জানতে পেরেই আমার আপি ব্রেকআপ করে নিয়েছে। সিফাতের মুখটা এবার গম্ভীর হয়ে যায়। মেয়েটা বেশ বুদ্ধিমতী। সিফাতের পেট থেকে কথা বের করতে চাইছে। বুঝতে পেরে সিফাত হাসে। কফি চলে আসে। সিফাত গরম কফির মগে চুমুক দেয়। ছোঁয়া আস্তে আস্তে ফু দিয়ে এক চুমুক দেয়। আচ্ছা সব বাদ, এবার বলুন এই কলেজে কি করতে এসেছেন? বা কোথায় থাকেন? এটা বলতেই হবে। তোমাদের কলেজে জয়েন করলাম, থাকি কলেজের পেছনেই। এতদিন তো ছিলেন না, আজকেই প্রথম। মম। আচ্ছা বাসায় ফিরবেন না? না। সব কিছু ঠিক করে নিবেন না? সম্ভব না, এভাবেই চলবে। ছোঁয়া কিছু একটা চিন্তা করে বলে, পরী আপনারই মেয়ে তাই না? সিফাত জবাব দেয় না। বুদ্ধিমতী ছোঁয়া বুঝতে পারে। কিটকিটিয়ে হেসে ওঠে ছোঁয়া। টেবিলে 2 হাত ঠেকিয়ে সিফাতের দিকে একটু এগিয়ে বলে, 1 সপ্তাহের মধ্যে আপনাকে আমি বাড়ি নিব। এটা কি জানেন আপনি? সিফাতও ছোঁয়ার মতো করে এগোয়। তারপর ছোঁয়ার দিকে তাকিয়ে জবাব দেয়, তোমার থেকে আমি 17 বছরের বড়। তুমি কি ভাবো আমার থেকে তুমি বেশি চালাক? ছোঁয়া ভাব নিয়ে বলে, আপনার ইঞ্জিনিয়ারিং ভাইকে আমি নাকে দড়ি দিয়ে ঘোরানোর ক্ষমতা রাখি। আমাকে সাধারণ মেয়ে ভাববেন না। চ্যালেঞ্জ করে গেলাম আপনাকে। আজকে থেকে ঠিক 1 সপ্তাহ পরে আপনি নিজে আমার শাশুড়ির বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকবেন।
গেট ভেঙে ঢুকেও যেতে পারেন। সিফাত বেশ মজা পায় ছোঁয়ার কথায়। এটা কখনোই হবে না, তবুও মেয়েটার কি কনফিডেন্স। এই মুহূর্তে মেয়েটার সাথে তর্কে যেতে ইচ্ছে করছে না, তাই সিফাত চ্যালেঞ্জ একসেপ্ট করে ফেলে। ছোঁয়া কফিতে শেষ চুমুক দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে যায়। বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। আমি আপনার দুর্বলতা জেনে গেছি, এবার সেখানেই অ্যাটাক করব, দেখি আপনি নিজেকে সামলান কি করে, বলেই ছোঁয়া চলে যায়। সিফাত হাসে। মেয়েটা ভারী মিষ্টি। এই মেয়েটা যদি কখনো কোনোভাবে সিফাতের এই একাকিত্ব জীবনটাকে গোছাতে পারে তাহলে জানটাও দিয়ে দেবে মেয়েটার জন্য। তবে মেয়েটা কি পারবে? কখনোই না। হারানো সময় আর ভেঙে যাওয়া কাজ যেমন দ্বিতীয়বার জোড়া লাগে না, ঠিক এমনভাবেই সিফাতের জীবনে আর রং আসবে না। বাকি ক্লাসগুলো আর করে না ছোঁয়া। বাসায় চলে আসে। তার এখন ঘাড়ে অনেক কাজ। এভাবে বসে বসে ক্লাস করলে হবে না। এই ব্যাপারে সাদিকে বললে সাদি কখনোই হেল্প করবে না। বলতে হবে তনুকে। এবার তনুকেই কাজে লাগাবে ছোঁয়া। তনুর সাহায্যেই সিফাতকে বাড়ি নিবে সে। তার আগে জানতে হবে ঘটনা কি, কেন বাড়ি ছাড়ল সিফাত, আর গত 4 বছর কি সিমি সিফাতের সাথেই ছিল। বাই এনি চান্স তারা কি বিয়ে করে নিয়েছিল? পরি কি তাদেরই সন্তান? ইয়েস, ছোঁয়া আরও একটা ক্লু পেয়ে গেছে। এবার সিমির মুখ থেকেও সত্যিটা শুনতে পারবে। পরি যদি তাদের সন্তান হয়ে থাকে তাহলে দুজনকেই এক করবে ছোঁয়া। তাদের জীবনের সমস্ত ঝামেলা মিটিয়ে দিবে। বাসায় পৌঁছে ছোঁয়া দেখে পরির হাত কেটে গেছে। কেটে গেছে বলতে হাতের বুড়ো আঙুলটা একটু ছিলে গেছে। তনু পরিকে কোলে নিয়ে বসে আছে। হাত থেকে রক্ত পড়ছে কিন্তু তনুকে ছুতে দিচ্ছে না। এতে বেজায় রেগে তনু। কাঁদতে কাঁদতে বাচ্চাটার মুখ লাল হয়ে গেছে। তনুর বুকে গুটিসুটি মেরে পড়ে আছে। ছোঁয়া পরিকে কোলে তুলে নেয়। তনুকে স্যাভলন আনতে বলে। ছুরি পড়েছিল, পরি সেটা দিয়ে খেলছিল। হঠাৎ করে হাতে লেগে যায়। ছোঁয়া আঁতকে ওঠে। ভাগ্য ভালো ছিল, খুব বেশি ক্ষতি হয়নি। তনু স্যাভলন নিয়ে আসতেই ছোঁয়া আলতো হাতে রক্ত পরিষ্কার করতে থাকে আর তনুকে বলতে থাকে কিভাবে তাকে সাহায্য করবে। তনু রাজি হয়ে যায়। সেও চায় তার ভাই বাড়িতে ফিরে আসুক, বাড়িটা আবার আগের মতো মেতে উঠুক। ছোঁয়া তনুকে কাজ বুঝিয়ে দিয়ে পরীকে নিয়ে রুমে চলে আসে। ভিডিও কল করে সিমিকে। সিমি বই পড়ছিল। তার একাকিত্ব জীবনে বইই একমাত্র সম্বল। বই আঁকড়েই বেঁচে আসে সে। হঠাৎ ফোন বাজায়, বই থেকে নজর তুলে ফোনের স্ক্রিনে তাকায়। ছোঁয়া নামটা জলজল করতে দেখে মুচকি হেসে কলটা রিসিভ করে। কিন্তু ছোঁয়ার মুখটা না দেখতে পেয়ে দেখতে পায় পরীর মুখটা। বড় বড় চোখের পাপড়িগুলো ভিজে আছে বাচ্চাটার। ফর্সা মুখটা লাল হয়ে গেছে। কাঁধ ছাড়িয়ে ঘন সুন্দর ব্রাউন কালার চুলগুলো এলোমেলো। হাতে সাদা পট্টি লাগানো। নীল রঙের ফ্রকটার গলার দিকটা ভিজে গেছে। সিমি চট করেই বুঝে ফেলে বাচ্চাটা কান্না করেছে। ছোঁয়াও কেঁদেছে কেন? কি বলবো বলো আপি, ওনার পাপা তো অফিসে, আমি গিয়েছিলাম কলেজে। বাসায় ফিরে দেখি তিনি হাত কেটে কান্না করছে। এই বাড়িতে তো আমি ছাড়া তাকে দেখার মতো কেউ নেই। সেই সকালে গিয়েছি আমি, এখন ফিরলাম। সারাদিন কিছুই খায়নি সে। কেমন লাগে বলো? আমি মরে গেলে তো ওকে না খেয়েই থাকতে হবে। সিমি আঁতকে ওঠে। পরি এতটা কষ্টে বড় হচ্ছে? চোখ দুটো তার টলমল করে ওঠে। আপি বলছি কি, আমি বরং তোমাদের বাড়িতে চলে আসি। তুমি ওকে দেখবে, আমি পড়ব। বা তুমি আমাদের বাড়িতে চলে এসো। সিমি আনমনে বলে। তোর শাশুড়ি কি আসতে দেবে? ছোঁয়া ভাবে, সত্যিই তো শাশুড়ি যেতে দেবে না। ছোঁয়া তুই আগে ওকে খাওয়া, নিজে ফ্রেশ হয়ে খেয়ে নে, তারপর কল দিবি আমাকে। ঠিক আছে, মনে করে কল দিস। কিন্তু ছোঁয়া জবাব না দিয়ে কল কেটে দেয়। যাকক, একটা প্ল্যানিং সাকসেসফুল হলো। তারপর পরীকে একটু আদর করে ফ্রেশ করিয়ে দেয়। নিজেও ফ্রেশ হয়ে পরীকে নিয়ে কিচেনে যায়। নিজের পাশে চেয়ার টেনে পরীকে বসিয়ে খাবার বানাতে থাকে পরীর জন্য। ভাত মাছ তেমন খেতে চায় না, দুধ তো আরও খেতে চায় না। অন্য কিছু ট্রাই করতে হবে, যা আনন্দ নিয়ে খেয়ে উঠবে বাচ্চাটা। ছোঁয়া ইউটিউব দেখে পরীর জন্য মজাদার একটা খাবার রান্না করে দেয়। পরীও কোনো বায়না ছাড়া খাবারটা খেয়ে ওঠে। সাদি আসে তখনই। পরী দৌড়ে গিয়ে সাদিকে নিজের হাত দেখায়। কান্নাকাটি শুরু করে দেয়। সাদি আদর করে দেয় পরীকে। ছোঁয়া মুখ বাঁকায়। পাষাণ লোকটা ছোঁয়ার দিকে একবার তাকাচ্ছেও না। ছোঁয়া নিজেই এগিয়ে যায়। সাদির হাত থেকে অফিস ব্যাগটা নেয়। জায়গা মতো ব্যাগটা রেখে এসে সাদির পেছনে দাঁড়িয়ে থাকে। দেখতে থাকে লোকটাকে। ইদানিং ইমনের কথা মনেই পড়ে না। একটা সময় ইমন নামক কোনো ছেলের সাথে তার পরিচয় ছিল, এটা সে ভুলেই গেছে।
সাধু বেবি একটা কথা বলি। সাদি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে, ভ্রু কুঁচকে ছোঁয়ার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, সাদমান চৌধুরী আমার নাম। সাধু বেবি কেমন ডাক? বেবি লাগি আমি তোমার? অসভ্য মেয়ে। ছোঁয়া দাঁত কেলিয়ে সাদির পাশে বসে পড়ে, আরেহ বোঝেন না, বেবি হলো ভালোবাসার ডাক। ভালোবেসে বাবু বেবি শোনা জান ময়না এসব ডাকতে হয়। জানেন না আপনি? বাই দা ওয়ে আপনার যদি বেবি ডাকটা পছন্দ না হয়ে থাকে তাহলে আমি আপনাকে জান বলে ডাকব। সাধু জান সাদি বড় বড় চোখ করে তাকায়। পরি বলে ওঠে, জান কেন ডাকবা মাম্মা? ছোঁয়া পরির গাল টেনে দিয়ে বলে, তোমার পাপা আমার জান লাগে তাই। তাহলে আমিও সাধু পাপাই বলে ডাকব। সাদির কাশি উঠে যায়, এই মেয়েটা ওর মানসম্মান সব ধুলোয় মিশে দিবে। না না মাম্মাম তুমি আমাকে শুধু পাপাই বলে ডাকবে। না আমি সাধু পাপাই বলে ডাকব। সাদি চোখ পাকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া এক গাল হেসে দৌড়ে চলে যায়। সাদিকে জ্বালাতে পেরে ভীষণ খুশি সে। সাদি পরীকে বসিয়ে চেঞ্জ করতে যাবে এমন সময় ছোঁয়ার ফোন বেজে ওঠে। ছোঁয়াকে সাধারণত কেউ কল দেয় না। সাদি কৌতূহল নিয়ে ফোনটা তুলে সিমির কল দেখে মুচকি হেসে রিসিভ করে। হ্যালো ছোঁয়া, কল কেন করলি না? পরীর কান্না থেমেছে। খেয়েছে কিছু? মুখ লাল কমেছে? হাত ব্যথা কমেছে? খুব বেশি রক্ত পড়েছে কি? হাতে নিশ্চয় অনেক ব্যথা, নাড়াতে পারছে না। ছোঁয়া আমি আসব। ওই ছোঁয়া, তোর শাশুড়িকে একটু ম্যানেজ করো না প্লিজ। আমি বাড়ির বাইরে থেকেই পরীকে দেখে চলে আসব। প্লিজ বনু একটু দেখা কর। একদমে কথাগুলো বলে থামবে সিমি। সিমি রিল্যাক্স, আমি সাদি ছোঁয়া না। ভিডিও কল দিচ্ছি দাঁড়াও। সাদি ভিডিও কল দেয়। সিমি রিসিভ করতেই পরীকে দেখতে পায়। বিছানায় বসে চকলেট খাচ্ছে। সারা মুখে চকলেট মেখে গেছে। কত আদুরে লাগছে। সিমির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সামান্য কিছু কারণে তোমরা দুজন বাচ্চাটার থেকে দূরে আছো। তার বেড়ে ওঠা কথা বলা সবটা মিস করে গেলে। মা হওয়ার সার্থকতা কোথায় রইল সিমি? সিমির হাসি মুখটা চুপসে যায়। মাথা নিচু করে ফেলে। সিমি আমার ভাই কখনোই আর এই বাড়িতে আসবে না। আমি জানি ভাই তোমাকে সরি বললে তুমি মেনে যাবে, কিন্তু কখনোই আমি পরীকে দিব না। পরীকে নেওয়ার কথা ভুলেও মাথায় আনবে না। সিমি দীর্ঘ শ্বাস ফেলে। পরীকে নিতে চাইলে সেই দিনই নিয়ে আসতাম। বাচ্চা জন্ম দেওয়া যতটা কঠিন তাকে লালন পালন করা তার থেকেও বেশি কঠিন। আমি তাকে একা মানুষ করতে পারতাম না। এখন ও বড় হয়ে গেছে বলে আমি ওকে চাইব এটা ভেব না। এতটা স্বার্থপর আমি না। তবে দূর থেকেই আমাকে একটু দেখতে দিও, এতেই হবে। সাদি জবাব দেয় না। তখন আবার ছোঁয়া আসে। সাধু যান খেতে আসুন, শাশুড়ি ডাকে। সাদি চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। মানসম্মান শেষ। সিমি মুখ টিপে হাসছে। পরিও বলে, সাধু পাপাই খেতে চলো, মাম্মাম তোমায় ডাকছে। ছোঁয়া পরীর পাশে বসে টিস্যু দিয়ে মুখ মুছিয়ে দিতে থাকে। সিমি এবার শব্দ করে হেসে ওঠে। সাদি কোপঠ রাগ দেখিয়ে বলে, তোমার বোন আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। এত পাজি মেয়ে হয়? রিমিও এত দুষ্টু ছিল? বলতে বলতে থেমে যায় সাদি। সিমি রিমির বিষয়ে সবটা জানে। রিমি চলে যাওয়ার পরে সিমি ছিল তার একমাত্র কথা বলার সাথী। রিমি নামটা শুনে ছোঁয়াও চমকে ওঠে। তাকায় সাদির দিকে। সাদি ফোন কেটে দেয়। কাবাড থেকে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ছোঁয়া পরীকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সবাই মিলে একসাথে খাচ্ছে। আজকে কেউ তেমন কথা বলছে না। ছোঁয়াও খেতে বসেছে। বাকি শুধু সাবিনা বেগম। খেতে খেতে ছোঁয়া বলে ওঠে, শাশুড়ি আপনার ফ্যামিলি অ্যালবামে একটা ছেলের ছবি আছে না? ওনাকে আমি দেখেছি। সকলের খাওয়া থেমে যায়। তাকায় ছোঁয়ার দিকে। সাবিনা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ছোঁয়া সকলের দৃষ্টি খেয়াল করে একটু হাসার চেষ্টা করে বলে, আমাদের কলেজে সে চাকরি নিয়েছে। এখন থেকে প্রতিদিন দেখব তাকে। আমি তার সাথে কথাও বলেছি। আর শুক্রবারে তাকে বাড়িতেও নিয়ে আসব। তোমরা কি বকবে আমায়? সাবিনা বেগম যে কি পরিমাণ খুশি তা বলে বোঝাতে পারবে না। বাকি শুধু সাবিনা বেগম। খেতে খেতে ছোঁয়া বলে ওঠে, শাশুড়ি আপনার ফ্যামিলি অ্যালবামে একটা ছেলের ছবি আছে না? ওনাকে আমি দেখেছি। সকলের খাওয়া থেমে যায়। তাকায় ছোঁয়ার দিকে। সাবিনা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ছোঁয়া সকলের দৃষ্টি খেয়াল করে একটু হাসার চেষ্টা করে বলে, আমাদের কলেজে সে চাকরি নিয়েছে। এখন থেকে প্রতিদিন দেখব তাকে। আমি তার সাথে কথাও বলেছি। আর শুক্রবারে তাকে বাড়িতেও নিয়ে আসব। তোমরা কি বকবে আমায়? সাবিনা বেগম যে কি পরিমাণ খুশি তা বলে বোঝাতে পারবে না। তার চোখে পানি চলে এসেছে।
সাদি ভীষণ অবাক হয়েছে। ছোঁয়া মিথ্যে কথা বলছে এটা সে বুঝতে পেরেছে, কিন্তু সিফাত এই শহরে এসেছে অথচ সাদিকে বলেনি। তনু তাকিয়ে আছে তার বাবার দিকে। কি রিয়াকশন দেবে সে এটাই দেখতে চাচ্ছে। তনুর দৃষ্টি খেয়াল করে ছোঁয়াও তাকায়। ও বাবা আনবো, তুমি যা বলবে তাই হবে। সেলিম দীর্ঘ শ্বাস ফেলে। কি বলবো মা বলো? সিফাত আমার বড় ছেলে, তার থেকে আমি প্রথমবার বাবা ডাক শুনেছি, আর তার থেকেই প্রথমবার মার খেয়েছি। তাকে দেখতে আমারও ইচ্ছে করে, লজ্জায় তার নামটা মুখে আনতে পারি না। এক ঘর লোকের সামনে বাবার গায়ে হাত তুলেছে। 2 দিন হাসপাতালে ছিলাম আমি, তবুও তার ওপর রাগ নেই, অভিযোগও নেই। সে ফিরতে চাইলে ফিরবে, তার বাড়ি তার ঘর, সে ফিরে আসলে আমিও খুশি হব। সেলিমের চোখে পানি টলমল করছে। কাঁদছে সাবিনা বেগমও। তনুর চোখেও পানি। সাদি মাথা নিচু করে আছে। ছোঁয়ার খারাপ লাগে, সে সকলের মুড ঘোরাতে বলে, বাবা আমি সর্ষে ইলিশ বানিয়েছি, খেলে না তো, জলদি খাও, ভালো না বললে কিন্তু হবে না। সেলিম মুচকি হাসে, এক টুকরো ইলিশ মাছ পাতে নেয়। ছোঁয়া কাটা বেছে দিতে থাকে। সাদি খুশি হয়, ছোঁয়ার দিকে একটুখানি তাকায়। মেয়েটা বেশ ভালো, হাসি খুশি চঞ্চল কিন্তু মারাত্মক দুষ্টু। মাথার তার ছেঁড়া, বাকিটা ঠিক আছে। মুচকি হেসে সাদিও খাওয়ায় মন দেয়। সকলের খাওয়া হয়ে গেলে ছোঁয়া সাবিনা বেগমকে খেতে বসিয়ে দেয়। নিজে হাতে শাশুড়িকে খাবার বেড়ে দিতে থাকে। সাবিনার খাওয়ার ইচ্ছে নেই, তবুও ছোঁয়া জোর করে বসিয়েছে। শাশুড়ি খেয়ে নিন, আমি কাটা বেছে দিচ্ছি আপনাকে। সাবিনাকে কাটা বেছে পাতে দিতে থাকে। সাবিনা মুগ্ধ হয়ে দেখতে থাকে ছোঁয়াকে। শাশুড়ি আপনি কষ্ট পাবেন না, আপনার ছেলেকে আমি ফিরিয়ে আনবই, দেখে নিবেন আপনি। তারপর 2 ভাই মিলে তনু আপুর বিয়ে দেবে। আপনার বাড়িটাকে আমি খুশিতে ভরিয়ে দিব। আর মা আমার আপির সাথে আপনার ছেলের কোনো বাজে সম্পর্ক নেই। পরীকে নিয়ে কথা বলে দুজন। এতগুলো বছর আপির খরচ আপনার ছেলে চালিয়েছে। তিনি প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে পরীর বাবা মাকে এক করার জন্য। আপনি দোয়া করবেন শাশুড়ি, আমরা দুজন যেন আপনার সংসারটাকে আগলে নিতে পারি, আপনাকে সারা জীবন খুশিতে রাখতে পারি। চলবে।